নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পার্সেলে রয়েছে আরডিএক্স। জলপাইগুড়ির হেড পোস্ট অফিস বিল্ডিং বোম দিয়ে উড়িয়ে দেবার হুমকি ইমেল বার্তা পেতেই নড়ে চড়ে বসলো জেলার প্রধান ডাকঘর অফিস। ঘটনাস্থলে পৌঁছলো বোম স্কোয়াড, পুলিশ কুকুর সহ জেলা গোয়েন্দা বিভাগ। মিলছে না পানীয় জল, ব্যাহত হচ্ছে নিত্যদিনের জরুরি কাজকর্ম। কাউন্সিলরকে জানিয়েও হয়নি সুরাহা। চরম সমস্যার মুখে জলপাইগুড়ি পৌরসভার 20 ও 21 নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ির হেড পোস্ট অফিস বিল্ডিং বোম দিয়ে উড়িয়ে দেবার হুমকি মেল। আতঙ্ক শহরে, ঘটনাস্থলে বিশেষ পুলিশি তল্লাশি। রাজ্যের বেশ কিছু পোস্ট অফিসের সঙ্গে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার মুখ্য ডাকঘরে আসা এক ইমেল বার্তায় রীতিমতো হুমকি দিয়ে জানানো হয় পোস্ট অফিসে আসা পার্সেলের মধ্যে আরডিএক্স রয়েছে। এমন বার্তা পেতেই নড়ে চড়ে বসে জেলার প্রধান ডাকঘর কর্তৃপক্ষ। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে বোম স্কোয়াড, পুলিশ কুকুর সহ জেলা গোয়েন্দা বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকেরা। এই প্রসঙ্গে জেলা গোয়েন্দা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ইমেলে একটি হুমকি দেওয়া হয়েছে, ঠিক যেমনটি রাজ্যের অন্যান্য পোস্ট অফিসগুলোতে দেওয়া হয়েছে। আমরা বিশেষ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখছি। অপরদিকে এই প্রসঙ্গে জলপাইগুড়ি হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার দেবজ্যোতি ভট্টাচার্য বলেন, বোম স্কোয়াড এসেছিল, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালিয়ে পোস্ট অফিসে আসা সাধারণ গ্রাহকদের আতঙ্ক দূর করা হয়। আপনারা কি জানতে পেরেছেন? না, সিকিউরিটির ব্যাপারটা তো ডিসক্লোজ করা যাবে না। আমি অফিসিয়ালি কোনো ডিসক্লোজ করতে পারবো না। কিসের জন্য আজকে এখানে এই ইসে হলো? কি আপনাদের কাছে কি এসেছে? আমি বললাম অফিসিয়ালি কোনো ডিসক্লোজ করতে পারবো না এই বিষয়ে। কেন আজকে তাহলে এই কুকুর বা এই বোম স্পট? সে তো ওনারা এসে চেক করে গেল যে কোথাও কোনো কিছু আসে কিনা সেসব। কি চেক করলো তারা? যে কোনো এক্সপ্লোসিভ কোনো কিছু আসে কিনা এখানে সেই সব বিষয়ে। আমি বললাম না, এইসব মানে একদমই একটা সিক্রেট ব্যাপার, এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারবো না। এমনি কি ধরনের তল্লাশি করলো ওরা কুকুর নিয়ে এসেছিল, ওরা বোম স্কোয়াডের যা জিনিসপত্র সেগুলো নিয়ে এসেছিল। বোম সংক্রান্ত কোনো ব্যাপার আছে নাকি এর মধ্যে? ওরা এসেছিলেন, ওরা পুরোটাই চেক করলেন। পুরোটা চেক করে ওরা আপনারা যে কারণে ডাকলেন আর কি, সেটা কি সফল আপনার দিক থেকে? আমরা চেকিংটা করে গেছেন ওনারা, ব্যাস। এই কি বোম স্কোয়াড বলে এদেরকে? পুলিশের যারা এসেছিলেন এখন বোম স্কোয়াডের ওরাই যা বলেছে, বোম স্কোয়াড এবং ডিআইবি থেকে এসছে, যেখান থেকে আসা সেখান থেকে এসছে। এখন আপনারা অনেকটা নিশ্চিন্ত বোধ করছেন নাকি? হ্যাঁ, এখন তো অনেকটাই নিশ্চিন্ত, সেফ আছি আমরা। তার আগে সকাল থেকে পরিষেবা দিতে পেরেছেন মানুষ? হ্যাঁ, পরিষেবার কোনো সমস্যা হয়নি। পরিষেবার ক্ষেত্রে আমাদের এটা আমাদের ইন্টারনাল ইস্যু, যেটা আমার ইন্টারনাল ইস্যু হিসাবে আমরা কাজ করেছি এবং আমরা আমাদের যেভাবে পরিষেবা দেওয়া লোককে পরিষেবা সেভাবে দিচ্ছি এবং চলছে। পুরো পোস্ট অফিস আপনারা দেখে নিতে পারেন, পুরো পোস্ট অফিসে ফাংশন করছে। আপনার নামটা কেন? দেবজ্যোতি ভট্টাচার্য। আপনার পোস্ট কি আছে? সিনিয়র পোস্টমাস্টার, জলপাইগুড়ি হেড অফিস। যুবসাথী প্রকল্পে প্রায় 2 লক্ষেরও বেশি যুবক নিজেদের নাম নথিভুক্ত করে তালিকায়। এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আজ ক্যাম্পের শেষ দিনে অসংখ্য যুবকরা এই ক্যাম্পে ভিড় করে। রেজিস্ট্রেশন ক্যাম্পের সমাপ্তি আজ, আর এই সমাপ্তির ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। মূলত 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যুবসাথী, কৃষক বন্ধু, ভূমিহীন সহ বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছিল। আর এই সব প্রকল্পগুলিতে আজ শেষ দিনে অসংখ্য মানুষ রেজিস্ট্রেশন ক্যাম্পে ভিড় করে। যুবসাথী ক্যাম্পে জলপাইগুড়ি জেলায় প্রায় 2 লক্ষেরও বেশি যুবকরা তাদের নাম নথিভুক্ত করেছেন বলে পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানিয়েছেন। আজকে শেষ দিনে অসংখ্য মানুষ এই রেজিস্ট্রেশন ক্যাম্পে ভিড় করে জলপাইগুড়ির মাদ্রাসা ময়দানে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নমস্কার, আমাদের যে পরিকল্পনাটা করে দিল, আমাদের এতে খুব সুবিধা হলো। আমাদের খুব অসুবিধা ছিল, আমরা টোটো চালক, আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাব। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি করতে আসছি এখানে কৃষকের যে আছে, কৃষকের যে ইয়েটা আছে সেটাই আমি করতে আসছি। এই ফর্মটা ফিল আপ করলাম, এখন এটাকে জমা দেবো, জমা দিয়ে তারপরে আমি এখান থেকে বেরোই। কৃষকদের সুবিধা হচ্ছে মানে শুনলাম যে বছরে 4,000 টাকা করে দেয়,
ঠিক আছে, এটাই শুনলাম। তো এটাই যদি আসে তাও আমাদের অনেকটা হেল্প হয়। এই হচ্ছে ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রীকে এখন অবধি আমাদের যা খবর আছে, জলপাইগুড়ি জেলায় 2 লক্ষের বেশি মানুষ যুবসাথীতে নথিভুক্ত হয়েছে। এছাড়া যারা মাধ্যমিক পাশ করেনি, মানে যাদের নিজস্ব জমি নেই কিন্তু 21 বছর বয়স পার হয়েছে, তারাও বছরে 4,000 টাকা পাবে 2টো করে কিস্তিতে কৃষক বন্ধু কৃষকের স্কিমে। তা আজকে সেখানেও প্রচণ্ড ভিড় হচ্ছে বিভিন্ন ওয়ার্ড থেকে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 2 যুগান্তকারী পরিকল্পনা এবং তার সঙ্গে লক্ষ্মী ভাণ্ডারে বৃদ্ধি, জেনারেল কাস্টে এখন 1500 টাকা, আর হচ্ছে শিডিউল কাস্ট শিডিউলটা 1700 টাকা, এটা মানুষের মধ্যে একটা অর্থনীতিকে চাঙ্গা করবার একটা প্রবণতা, সেটা মানুষ উপলব্ধি করতে পেরেছেন। তাই সব দিক থেকে বিচার করে এত মানুষের ভিড়। জলপাইগুড়ি পৌরসভা প্রথম দিন থেকে যে সার্ভিস দিচ্ছে, ক্যাম্প তৈরি করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সেটাও কিন্তু একটা দৃষ্টান্তমূলক ঘটনা। কতদিন চলবে? আজকে 26 তারিখ অবধি চলবে এবং তারপরে যদি রাজ্য সরকার এটাকে এক্সটেন্ড করে তাহলে পৌরসভা আবার ক্যাম্প এক্সটেন্ড করবে। শীতের বিদায় ও বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে পোষ্য কুকুরদের জন্য বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আবহাওয়ার হঠাৎ তারতম্যের জেরে এই সময়ে ভাইরাল সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে বলে সতর্ক করছেন পশু চিকিৎসকেরা। বিশেষ করে পার্ভো ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়েছে বহুগুণ। জলপাইগুড়ির বিশিষ্ট পশু চিকিৎসক ডক্টর রাজেশ সিং জানান, ঋতু পরিবর্তনের এই সময়ে যেসব পোষ্য কুকুর নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন পায়নি তাদের মধ্যেই পার্ভো সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তার কথায়, পার্ভো একটি মারাত্মক ভাইরাল রোগ। সংক্রমিত কুকুরের মলমূত্রের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই ভাইরাস। সময় মতো চিকিৎসা না হলে তা প্রাণঘাতীও হতে পারে। বর্তমানে জলপাইগুড়ি পশু হাসপাতালে প্রতিদিনই একাধিক পার্ভো আক্রান্ত কুকুর চিকিৎসার জন্য আনা হচ্ছে। সকাল থেকেই পোষ্যদের নিয়ে হাসপাতালে ভিড় জমছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে উঠে আসছে বেশিরভাগ ক্ষেত্রেই নির্ধারিত সময়ে টিকাকরণ না হওয়াই এই সংক্রমণের মূল কারণ। ডক্টর সিং আরও জানান, শুধু ভ্যাকসিন দিলেই দায়িত্ব শেষ নয়, নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ানো এবং সময়ে সময়ে স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। এতে কুকুরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়। পশু চিকিৎসকদের স্পষ্ট বার্তা, ঋতু পরিবর্তনের এই সময়ে সামান্য অসাবধানতাই বড় বিপদের কারণ হতে পারে। নিয়মিত ভ্যাকসিন, কৃমিনাশক ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করলে প্রিয় পোষ্য থাকবে সুস্থ ও প্রাণবন্ত। পারবো প্রায় ডেলি 5-7টা কেস আসছে এবং যেগুলো আসছে প্রায় সবকটাই কিন্তু নন ভ্যাকসিনেটেড অ্যানিমাল। এটা নয় যে ভ্যাকসিনেটেড অ্যানিমালে হচ্ছে না, কিন্তু খুব লিমিটেড আর ভ্যাকসিনেটেড অ্যানিমাল কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে ট্রিটমেন্টে, কিন্তু যেগুলো নন ভ্যাকসিনেটেড সেগুলোকে সুস্থ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যাদের বাড়িতে একাধিক কুকুর রয়েছে তাদের করণীয়টা কি? তাদের করণীয় এটাই যে ভ্যাকসিনটা যেন সময় মতন দেওয়া থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কেন ভাইরাস, এই যে পারো ভাইরাস, এটা ছড়ায় হচ্ছে ওই যে ইনফেক্টেড ডগ তার পায়খানা থেকে ছড়ায়, সেখান থেকে ছড়ায়। এবার সেটা অনেক আমাদের জামা কাপড় পায়ে হাওয়ায় ভেসে চলে যেতে পারে। এটা পরিষ্কার মানে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এই যে পারো ভাইরাস খুবই হার্ডি, অনেক দিন ধরে কিন্তু এনভায়রনমেন্টে বা মাটিতে বা সয়েলে এনভায়রনমেন্টে কিন্তু অনেক দিন ধরে সার্ভাইভ করে থাকতে পারে। এটা কি শুধু কুকুরের ক্ষেত্রেই হয় না অন্যান্য পশু? পারো ভাইরাস যেই স্ট্রেনটা, এটা পারো ভাইরাস, অনেক রকমের পারো আছে, কিন্তু এইটা যেটা এখন যেটা কুকুরকে আক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে কুকুরেরই পারো। এতে কোনো মানুষের এফেক্ট হতে পারে না, এই কুকুরে যে পারো ভাইরাসটা হয় এই স্ট্রেনটা, এটা মানুষকে অ্যাটাক করে। সিজন পরিবর্তনের জন্য এই সময়টা একটু সর্দি কাশির প্রভাব, আর পারবো তো আছেই, সঙ্গে অনেক সময় সর্দি কাশি, নিউমোনিয়া এগুলো কিন্তু দেখা যায়। তো মোটামুটি দেখা উচিত যে কুকুরগুলো যেন আমরা ঠিকঠাক করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আর সময় মতন ভ্যাকসিন দেওয়া হয়। আর সবথেকে বড় কথা, কৃমির ওষুধ যেন সময় মতন খাওয়ানো হয়। কেন বডিতে, শরীরে যদি কৃমি থাকে তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা শরীরে সেটা কমে যায়। সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কিন্তু অনেক রকমের রোগ অ্যাটাক করতে পারে এবং ছোটোখাটো রোগেও কিন্তু বিষাণ তাকে ঘায়াল করে দিতে পারে। বিগত 4-5 দিন ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছে জলপাইগুড়ি পুরসভার 20 এবং 21 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা। অভিযোগ, বিশেষ করে 21 নম্বর ওয়ার্ডের বিলপাড়া এলাকায় শতাধিক পরিবার চরম সমস্যার মুখে পড়েছেন। বৃহস্পতিবার ক্ষুব্ধ বাসিন্দারা এই পরিষেবা বিভ্রাটের প্রতিবাদ জানান। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে রাস্তার পাশের ট্যাপগুলিতে পর্যাপ্ত জল মিলছে না, এমনকি বাড়ির ট্যাঙ্কেও জল উঠছে না, ফলে নিত্যদিনের জরুরি কাজকর্ম ব্যাহত হচ্ছে। কাউন্সিলরকে বিষয়টি জানানো হলেও কার্যত কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ।
বাধ্য হয়ে অনেকেই আশেপাশের বাড়ি থেকে কুয়ো বা টিউবওয়েলের জল সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ সারছেন। 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রিয়াঙ্কা সান্যাল জানান, রাস্তার কল থেকে এক বালতি জল তুলতে প্রায় 25 মিনিট সময় লাগছে। বাড়ির ট্যাঙ্কে জল উঠছে না। 5 দিন পর পুরসভার তরফে অস্থায়ী ব্যবস্থায় জল দেওয়া হলেও তা 250 থেকে 300 পরিবারের জন্য যথেষ্ট নয়। একই সমস্যার কথা তুলে ধরেন অপর বাসিন্দা প্রবীর চক্রবর্তীও। এদিকে যুব কংগ্রেসের জেলা সভাপতি নব্যেন্দু মৌলিক অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে জলের দুর্ভোগের কথা তুলে ধরায় পুরসভার চেয়ারম্যান ব্যক্তিগত আক্রমণ করেছেন। তার কথায় বারবার জানানো সত্ত্বেও পুরসভা কার্যকর ব্যবস্থা নেয়নি। পানীয় জল মানুষের ন্যূনতম পরিষেবা, সেটাই দিতে ব্যর্থ হয়েছেন চেয়ারম্যান। অমৃত প্রকল্প নিয়ে তিনি শুধু স্বপ্নই দেখছেন। অন্যদিকে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, অমৃত প্রকল্প ও গ্যাস পাইপলাইন বসানোর কাজ চলাকালীন কয়েকটি জায়গায় জলের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জেরেই এই সংকট পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে 5টি পানীয় জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যান আরও বলেন, আগামী 28 তারিখ দুপুর 2টো থেকে জলপাইগুড়ি শহরের প্রায় 21,000 বাসিন্দা অমৃত প্রকল্পের জল পরিষেবা পাবেন। স্বপ্ন দেখার কিছু নেই, পুরসভা প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর। তবে জল সংকট ঘিরে রাজনৈতিক চাপানুতরের মাঝেও দ্রুত স্থায়ী সমাধানের অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। নাম প্রিয়াঙ্কা সান্যাল, আমি জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিলপাড়া। আমাদের আজকে নয়, বিগত 5 দিন থেকে জলের সমস্যা। রাস্তার মিউনিসিপ্যালিটির কলে জল নেই এবং মিউনিসিপ্যালিটির যে সমস্ত ট্যাঙ্কগুলো বাড়িতে কানেকশান করা আছে সেটাতেও কোনো রকম জল নেই আজকে বিগত 5 দিন থেকে। আর রাস্তার কলে যেই পরিমাণে জলের স্পিড আছে, একটা বালতি ভরতে 25 মিনিট সময় লাগছে, যার ফলে জলের একদম ফ্লো নেই জন্য কোনো বাড়ির ট্যাঙ্কিতে জল উঠছে না। আর প্রত্যেকটা বাড়িতে তো কুয়ো নেই, সবার বাড়িতেই কুয়ো বন্ধ হয়ে গেছে, সবার বাড়িতেই মিউনিসিপ্যালিটির কানেকশান। এবার সকাল থেকে উঠে জলের প্রয়োজন হয়, কেউ জল পাচ্ছে না এবং জলের জন্য আমরা খুব সমস্যায় আছি। হ্যাঁ, পানীয় জলের ব্যবস্থাটা আজকে করা হয়েছে, আজকে 5 দিনের মাথায় করা হয়েছে, কিন্তু যেই ট্যাঙ্কটা দেওয়া হয়েছে সেই ট্যাঙ্কটাতে 250-300 ফ্যামিলির পক্ষে সম্ভব নয় কভার করা। আমরা চাইছি জলটা যত তাড়াতাড়ি সম্ভব জলের ব্যবস্থাটা ঠিক করে দেওয়ার জন্য। অমৃত প্রকল্প শোনা যাচ্ছে 28 তারিখ থেকে হবে, খুব ভালো কথা, কিন্তু এই যে বিগত 5 দিন থেকে আমরা যে সমস্যাটার সম্মুখীন হয়েছি সেটার কোনো রকম সমাধান হয়নি। এবং আগামী আরও 2 দিন, আজকে 26 তারিখ, আরও 2 দিন 28 তারিখ, এবার এই 2 দিন এই মানুষগুলোর কী করে চলবে আপনারাই বলুন, সম্ভব? হ্যাঁ, অবশ্যই অনেকেই জানিয়েছেন, একদিন জলটা হয়তো ছিল না, তারপরে সবাই জানিয়েছেন, কিন্তু বিগত 5 দিন এভাবে টানা জল ছাড়া খুব সমস্যা। প্রবীর চক্রবর্তী, এটাকে বিলপাড়া বলে। 5 দিন হলো ট্যাঙ্কে জল ঢুকছে না, জলের প্রচণ্ড, খাওয়া, স্নান করা, ল্যাট্রিন বাথরুম পর্যন্ত বাইরের থেকে কারো বাড়ির থেকে জল, মানে কুয়োর থেকে জল নিয়ে এসে করতে হচ্ছে, এই অবস্থা। হ্যাঁ, দারুণ সমস্যা, সমস্যা বলতে সমস্যা না, দারুণ সমস্যা। জানানো আছে, তারক দাস আমাদের কাউন্সিলর, তাকে জানানো আছে, যে কাজ হচ্ছে, পাইপ ফাটা আছে, রিপেয়ার হচ্ছে, চলে আসবে। ব্যাস, সমস্যা হচ্ছে এখন। হ্যাঁ, দারুণ সমস্যা, সমস্যা বলতে দারুণ সমস্যা। থেকে শুরু করে স্নান, ল্যাট্রিন, বাথরুম, টোটালটাই সমস্যা। 4-5 দিন থেকে সমস্যা। মূলত প্রত্যেক বছরই এখানে বর্ষাকালটাতেই স্বাভাবিক জলের কানেকশন থাকে, বাকি সময় শুকা মরশুম পড়তেই জলের কানেকশানের এই অবস্থা হয়, লোকে জল পায় না। বিগত 5 দিন ধরে কমপ্লিট বন্ধ, ডোমেস্টিক বাড়িগুলিতে কোনো জল উঠছে না, রাস্তার কলগুলিতে এত স্লো জল পড়ছে যে একটা বালতি ভরতে 25 মিনিট সময় লেগে যাচ্ছে। পুরসভাকে বহুবার বলা হয়েছে, কাউন্সিলররা জানেন, পুরসভার জল দপ্তর জানে, চেয়ারম্যানকে আমি নিজে ফোন করেছিলাম, ফোন তিনি তোলেননি, কিন্তু আলটিমেটলি সমস্যার সমাধান হয়নি। এবার যখন এটা সামাজিক মাধ্যমে এসছে তখন উনি ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করেছেন, সেটা আলাদা বিষয়। চেয়ারম্যান আক্রমণ করেছেন ব্যক্তিগতভাবে, যে আমার অভিযোগ ভিত্তিহীন ইত্যাদি বলেছেন, উনি অমৃত প্রকল্পে লোককে জল দেবেন 28 তারিখ, এসব বলেছেন। আমার বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ করে কোনো লাভ নেই। আলটিমেটলি মানুষের জল আপনি এনশিওর করতে পারছেন না, মানুষের একটা ন্যূনতম পৌর পরিষেবা হচ্ছে পানীয় জল, আপনি সেটা মানুষকে এনশিওর করাতে পারছেন না, একটা বিস্তীর্ণ এলাকার মানুষ জল পাচ্ছে না। আমি যেটা সামাজিক মাধ্যমে পোস্ট করেছি, কিন্তু সব ওয়ার্ডের লোকের বলেছে, কেউ বলছে 25-এ জল নেই, কেউ বলছে 15-এ জল নেই, সব বলছে। আমি শুধুমাত্র 21 আর 20 নিয়ে বলছি আপনাকে। এই এলাকায় এতগুলি বিস্তীর্ণ মানুষ তো গত 4-5 দিন ধরে কমপ্লিট জল পাচ্ছে না। পুরসভা ব্যর্থ পানীয় জলের পরিষেবা দিতে, এবং বড় বড় গল্প শুনছি, অমৃত হয়ে যাবে, অমুক দিন উদ্বোধন হবে, তমুক দিন উদ্বোধন হবে। এটা আমার মনে হয় চেয়ারম্যান শুধু স্বপ্নেই দেখেন, অমৃতের উদ্বোধন হয়ে গেল। 20 আর 21-এর ওয়ার্ডের কোন কোন জায়গায় সমস্যাটা হচ্ছে? বিলপাড়া, মূলত বিলপাড়াটা তো 20-21 কানেক্টেড, এবং তার সাথে একদম সোজা গিয়ে আপনার ধরুন মানে এটা শিলপাড়া বলতে যে জায়গাটা, কালোডোবা, মানে কালোডোবা থেকে বাহাতি যে জলের কানেকশন টোটালটাই
সমস্যা। কালোডোবা থেকে তো দুটো সাইডে জল গেছে, 20 নম্বর দিয়ে একটা চলে গেছে ডানহাতি কানেকশন, যেটা বাহাতি কানেকশন যেটা গেছে, যেখানে মূলত 20 নম্বর এবং 21 নম্বরের যে টোটাল লাইনটা পড়ছে, টোটালটারই অবস্থা খারাপ। এখানে প্রায় 400-র মতন তো পরিবার থাকবে। আপনার নাম আর পরিচয়? নবেন্দু মল্লিক। দেখুন, এই সমস্যাটা মানে অত্যন্ত প্র্যাকটিক্যাল সমস্যা। তার কারণ এবং এটা আমরা হওয়ার কথা, তার কারণ একই সাথে আমরুতের লাইনের কাজের জন্য প্রচুর জায়গায় লাইন ফাটছে, ভাঙছে, তার ফলে একটা জলের ক্রাইসিস হচ্ছে। আর সেকেন্ড ক্রাইসিসটা হচ্ছে গ্যাসের পাইপ লাইনের জন্য। আমি ওদেরকে বলেছি ইমিডিয়েট ডেকে যে 20-21 কিন্তু মূলত গ্যাসের পাইপ লাইনের জন্য হয়েছে। গ্যাসের পাইপ লাইন বসাচ্ছে যে কেন্দ্রীয় সরকার, সেখান থেকে পৌরসভার এনওসি নিয়ে বসাচ্ছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সেই ক্ষেত্রে ওরা কি করছে, গ্যাসটাকে এই জলের লাইনগুলোকে ফাটিয়ে দিচ্ছে। ওরা তো জানে না কোথা দিয়ে জলের পাইপ লাইন গেছে। এবং সেই ক্রাইসিসে কিন্তু আমরা 5টা জলের ট্যাঙ্কি দিয়েছি। আর সমাজ মাধ্যমে একজনকে পোস্ট করেছে বলে যে পুরপ্রধান স্বপ্ন দেখছেন 28 তারিখ দুপুর 2টায় জলপাইগুড়ির 21,000 বাড়ি একসাথে আমরুতের জল পাবে। স্বপ্ন আমার দেখার কোনো ব্যাপার নেই, আমরা কার্যকরী করব। যখন করব 3 মাসের মধ্যে জলপাইগুড়ি শহরে 3 থেকে 4 মাসে যদি জল প্রকল্প টোটাল ধরা হয়, তাহলে 219 কোটি টাকার কাজ আগামী মানে বিধানসভা নির্বাচনের পূর্বে কমপ্লিট হয়ে যাবে। পোস্টে দেখলাম 3 দিন, আপনার কাছে শুনছি 5 দিন, কিন্তু এখন 5টা জলের ট্যাঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে, কাজ চলছে, আর একদিন লাগবে, তার মধ্যে আবার সব রেস্টোর হয়ে যাবে। মেখলিগঞ্জ বিধানসভার জামালদহে তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগদান করলেন 18টি পরিবার বলে দাবি। মেখলিগঞ্জ মণ্ডল 1-এর অন্তর্গত 47 নম্বর বুথ থেকে 15টি এবং 48 নম্বর বুথ থেকে 3টি পরিবার এদিন আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে সামিল হন বলে জানা গিয়েছে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান শাসক দলের চুরি ও দুর্নীতির প্রতিবাদে এই দলবদল। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার কনভেনর বিমল রায়, জেলা কমিটির সদস্য পবন কুমার ভাদানি এবং বুথ সভাপতি মনোরঞ্জন বর্মন ও পল্টু বর্মন সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। আজকে জামালদা অঞ্চলের 13 নম্বর শক্তি কেন্দ্রে 47 নম্বর বুথে আজকে তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট ছেড়ে 15টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হয়ে তারা ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হয়ে সমস্ত আন্দোলন কর্মসূচিতে যোগদান করবেন। কি কারণে জয়েনিং করলেন তারা? দেখুন, গোটা পশ্চিমবাংলায় এখন যা পরিস্থিতি চলছে এবং এই এলাকার মানুষ সবাই জানেন যে জামালদায় পরপর ঘটে যাওয়া 2টি ঘটনা, 11 বছরের একটা শিশুকন্যা, তার একটা ঘটনা ঘটে গেল, তার কয়েকদিন পরে একই পাড়ায় মাধ্যমিক দেওয়া একজন মেয়ে মাধ্যমিক পরীক্ষার পরের দিনে তাকে আত্মহত্যা করতে হলো এই জিহাদিদের দ্বারা। এবং যে ধর্ষক এবং যারা নির্যাতন করছে তাদের পক্ষে হচ্ছে এই সরকার তৃণমূল কংগ্রেসের। তাই আজকে মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করছে। সবাই ওরা তৃণমূলই ছিল বা অন্যান্য দলে ছিল। আজকে ভারতীয় জনতা পার্টি কার্যকলাপ দেখে নরেন্দ্র মোদীর সব কিছু ভালো লেগে ওরা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি জয়েন করলো। আচ্ছা, কয়টা পরিবার জয়েনিং করছে? তারা কি সবাই কি তৃণমূলের? সবাই তৃণমূল ছিল, কংগ্রেস সিপিএমও ছিল। কোনো পদে ছিল তৃণমূলের? না, ওইভাবে ছিল, সাধারণ। আজকে যোগদান প্রোগ্রাম হলো 48 নম্বর বুথে, একটু আগে 47 নম্বর বুথে জয়েনিং প্রোগ্রাম হলো। তো এই জয়েনিং প্রোগ্রাম সম্পর্কে আপনি কি বলবেন? আমাদের জামালদা 18টা বুথেই জয়েনিং প্রোগ্রাম চলবে। মানুষ তৃণমূলকে চাচ্ছে না। মমতা ব্যানার্জির যে ভাতা দিচ্ছে, এই বেকার যুবকরা সবাই জানে এটা ভাওতা। মমতার ভাওতা চায় না, কর্মসংস্থান চায়, কাজ চায়, চাকরি চায়। এই দাবিতেই এরা আজকে বিজেপি জয়েন করলো এবং সারা জামালদা অঞ্চলে 18টা বুথেই জয়েনিং সভা চলবে এবং মানুষ তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এটা ভাওতার সরকার, চোরের সরকার। এই সরকারকে উৎখাত করার দায়িত্ব 26 আমাদের প্রত্যেকের, যুব সমাজের। যুব সমাজ জেগেছে, ভাতা চায় না, ভাওতাবাজি চলবে না। মোদিজির সরকার চায় সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা সাথ। কয়টি পরিবার জয়েন করলো আজকে? আজকে তো এক জায়গায় 47 নম্বর বুথে 15টি পরিবার, 48 নম্বর বুথে 3 জন যুবক জয়েন করলো ভাই আমাদের।
আরও জয়েনিং চলবে, দুয়েকে দেখতে পারবেন, আরও বড় বড় জয়েনিং হবে আমাদের। শিলিগুড়ি পুর নিগম এলাকার হাকিমপাড়ায় রাস্তার ওপর অবৈধভাবে লোহার অস্থায়ী ওভারব্রিজ নির্মাণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের পেছনের রাস্তায় একটি বহুতল নির্মাণের কাজে সুবিধার জন্য রাতের অন্ধকারে রাস্তার দুপ্রান্ত জুড়ে এই ব্রিজ তৈরি করা হয়। অভিযোগ, পুর নিগমের কোনো অনুমতি নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, ব্যস্ত এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ ও যানবাহন চলাচল করে। পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়ারাও এই পথ ব্যবহার করে। ফলে এভাবে তৈরি অস্থায়ী কাঠামো যে কোনো সময়ে দুর্ঘটনার কারণ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ নেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তার নির্দেশে পুর নিগম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অবৈধ নির্মাণ ভেঙে দেয়। নির্মাণ সংস্থার মালিক বিনা অনুমতিতে ব্রিজ তৈরির কথা স্বীকার করেছেন। ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। আমরা তো জানি না বিষয়টা, হঠাৎ আজকে এই খবর এলো, আসার সঙ্গে সঙ্গেই সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের বেআইনি কাজ বরদাস্ত করা যায় না, এবং যা আইন মাফিক নিয়ম মাফিক যা রয়েছে তার বিরুদ্ধে সমস্ত রকম ব্যবস্থা নেবে। বিল্ডিং শুরু হওয়ার আগে এইভাবে অবৈধ নির্মাণ তো বলা যায় না, এটা ওরা কি কারণে করেছে, রাস্তা ক্রস করা কোনোদিনই যায় না। ওনার নিজের জমিতে কি করছেন তার কাজ তিনি করবেন, সেটা তার বিষয়। উনি ইচ্ছে মতন রাস্তা ক্রস করে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারত, বড় কোনো দুর্ঘটনা ঘটলে পরে দায় কে নিত? আমরা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ওটাকে আমাদের লোকেরা গিয়েই ভেঙে দিয়েছে, এবং সমস্ত রকমের আইনানুগ যা ব্যবস্থা আছে যিনি করছিলেন তার বিরুদ্ধে না হবে। যে দুর্নীতির সাথে কোথাও কোথাও সমঝোতা কেউ করে নিয়েছেন বা করতে বাধ্য হয়েছেন, এক্ষেত্রে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বেশ কিছু ভালো পদক্ষেপও নিয়েছিলেন, কিন্তু এই ঘটনা তার যে ছবি, সেই ছবিতে বা ভাবমূর্তিতে ধাক্কা দেবে বলে আমি মনে করি। দাদা, মেয়র বললেন যে তিনি ছিলেন না, সেই কারণে এটা হয়েছে। তাহলে মেয়র না থাকলে কি ইনলিগাল কাজ করলো? তাহলে তো উনি ওনার কাউন্সিলরকে অপমান করলেন। ওখানে তো কাউন্সিলরের বাড়ি, দিদি তো বড় চেয়ারম্যান, তাহলে কাকে অপমান করলেন? ওনার ইনস্টিটিউটকে অপমান করলেন, বড় চেয়ারম্যানকে অপমান করলেন, কাউন্সিলরকে অপমান করলেন, কাকে অপমান করলেন? এই ঘটনা, এই ধরনের পাশ কাটানো উত্তর। আর উনি ছিলেন না মানে আমি তো মনে হয় ছিলেন, তো এর মধ্যে তো এখানে উনি তো 33 নম্বর ওয়ার্ডে বাড়ি ভাড়া নিয়েছেন বলে আমার তো জানা নেই, তো উনি তো ছিলেন। কি বলেন আমি ওনার কথা বুঝে পাই না। মেখলিগঞ্জের কালীরহাটে ফের পথ দুর্ঘটনা, গুরুতর জখম এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উচলপুকুরি কালীরহাট এলাকায় এদিন একটি বাইক দুর্ঘটনার ঘটনা ঘটে। কালীরহাটের বাসিন্দা রাজীব দাস দ্রুত গতিতে কালীরহাট থেকে ধুলিয়াহাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি স্থানীয় ব্যাংক সংলগ্ন এলাকায় পৌঁছে একটি বাম্প অতিক্রম করার সময় তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাইকটি রাস্তার পাশে বাঁধা থাকা একটি গরুকে সজোরে ধাক্কা মারে এবং গরুর উপর দিয়েই চলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাজীব দাস রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল না। ঘটনার পর আশেপাশের বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহত যুবককে উদ্ধার করেন এবং প্রাথমিক ব্যবস্থা নিয়ে তাকে জামালদা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অ্যাক্সিডেন্টটা হলো, গরু দৌড়ছে যাচ্ছে, যাওয়ার পরে গরুটা আছে, গরুটা লাগাই দিয়ে চটকে গেছে। আচ্ছা, গরু দড়িতে লেগেছে? হ্যাঁ, গরু দড়ি আছে হাতে, আমার গরুটা আছে। আচ্ছা, আপনার গরু? না, আমারই গরু। এটা কে ছিল বাইকে? বাইকে এখন কে, ওটা কোন ছেলে, পেনশনের ছেলে নাকি? কে ছিল? ওই যে ওই ছেলেটাই বাইকওয়ালাই। নাম কি? রাজীব দাস। ওর বাবার নাম কি? প্রেমচাঁদ দাস। আর হেলমেট ছিল? নাই, হেলমেট ওই ছেলে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রথম উত্তরবঙ্গ সফর। আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের যেটা ফাঁসি দেওয়ায় অনুষ্ঠিত হতে চলেছে তাতে যোগ এবং শালগাছ রোপণ। রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু। আগামী 7 ও 8ই মার্চ শিলিগুড়ি সংলগ্ন ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগরের সন্তোষিনী হাই স্কুল মাঠে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের 9তম সম্মেলনে যোগ দেবেন তিনি। পরিবেশ ও বিশ্ব উষ্ণায়নের বার্তা দিতে রাষ্ট্রপতির হাত দিয়ে শালগাছ রোপণ করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী জুয়েল ওরাও সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের।
প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই দার্জিলিং জেলা পুলিশের এসডিপিও সৌম্যজিৎ রায় সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কাউন্সিলের সদস্যরা। আদিবাসী সমাজের সংরক্ষণ, সংস্কৃতি, ভাষা ও আর্টস সামাজিক উন্নয়ন নিয়ে প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। গতবার অসমে আয়োজিত হলেও এবারে উত্তরবঙ্গে হচ্ছে এই সভা। কার্যকরী সভাপতি নরেশ কুমার মুর্মু জানান, দেশ বিদেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন এবং রাষ্ট্রপতির হাতে এই সম্মেলনের সূচনা হবে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে ফাঁসি দেওয়া জুড়ে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। রাষ্ট্রপতি ম্যাডাম 6 তারিখে চলে আসবেন এবং উনি থাকবেন দার্জিলিং এর যে গভর্নর হাউস আছে ওখানে থেকে 7 তারিখ এমনি তো প্রোটোকল তো রাষ্ট্রপতি আসতেই হবে। মূলত কি বিষয় নিয়ে আপনাদের আলোচনা, কি বেসিক্যালি দেখুন, তো ওটাই বললাম যে আমরা একটা সাঁওতাল কমিউনিটি, কিন্তু সাঁওতাল কমিউনিটি লার্জেস্ট কমিউনিটি, অন্য ট্রাইবাল কমিউনিটিগুলো মিলিয়ে আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের রিচুয়ালস, আমাদের সাংবিধানিক অধিকার, এগুলো নিয়ে একটা আলোচনা করবো। আমাদের ভাষা সংস্কৃতির কত আপলিপমেন্ট হলো, যেমন আমাদের সাঁওতালি ভাষা 8 শিডিউলে আসছে। 8 শিডিউলে থাকা সত্ত্বেও আমরা চাই আপনাদের সহযোগিতা, এবং বিশেষ করে এই শিলিগুড়িতে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল এরিয়া, নেপাল, বাংলাদেশ, নর্থ ইস্ট থেকে ম্যাক্সিমাম লোক আসবে, ভুটান, আমেরিকা, মরিশাস। আমার সঙ্গে বসে রয়েছেন নেপালের ex-MP মিস্টার মোহন টুডু, প্রাক্তন এমপি এবং ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহন টুডু। সঙ্গে বসে আছেন ex-MLA ফাঁসি দেওয়া ছোটেন কিসকু, তিনি হচ্ছেন আমাদের ইন্টার সাঁওতাল কাউন্সিলের সেক্রেটারি। ওদিকে আছে সিংরাই সরেন, এক্সিকিউটিভ মেম্বার, যে রক সিঙ্গার এবং বিভিন্ন কালচারাল সাইডে ইউটিউবে দেখবেন। তারপরে এদিকে বসে আছেন ত্রিনাথ মুর্মু, শিলিগুড়ির। তো বেসিক্যালি আজকের এই সাংবাদিক সম্মেলন পাই আপনাদের ইনফরমেশন এবং আপনাদের সহযোগিতা। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর ঘুরতে শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মল মূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর ঘুরতে, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। দিল্লিতে
একটি সংগঠনের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে জলপাইগুড়িতে যুব কংগ্রেসের বিক্ষোভ। বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজীব ভবন থেকে এক প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কোতোয়ালি থানার প্রবেশদ্বারে পৌঁছে বিক্ষোভে ফেটে পড়ে। এই প্রসঙ্গে জেলা যুব কংগ্রেস নেতৃত্ব বলেন, দিল্লি পুলিশ অন্যায়ভাবে সংগঠনের সর্বভারতীয় সভাপতিকে গ্রেপ্তার করেছে, তারই নিঃশর্ত মুক্তির দাবিতে এই বিক্ষোভ। দেখুন, আমাদের সর্বভারতীয় সভাপতি, ভারতের যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তাকে একটি প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে কেন্দ্রের মোদী সরকার এবং তাদের দিল্লি পুলিশ, অমিত শাহর দিল্লি পুলিশ, তারা গ্রেপ্তার করেছে। দেখুন, রাজনৈতিক আন্দোলন থেকে মানুষকে গ্রেপ্তার করা হয়, কিন্তু শুধুমাত্র গ্রেপ্তারি বিষয়টা থাকলে সেটাও একটা মানা যায়, কিন্তু এটা শুধু তাই নয়, একটা প্রতিবাদ আন্দোলনের গ্রেপ্তারিকে সম্পূর্ণভাবে দেশদ্রোহিতার ধারা দিয়ে তাকে ইতিমধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। 4 দিনের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। এটা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা বেআব্রু অবস্থা, এবং এই বেআব্রু অবস্থা এই দেশে কায়েম করেছে তানাশাহী বিজেপি সরকার। তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করছি। এটা ঠিক যে নিশ্চিতভাবে এটা একটা প্রতিবাদ এই পশ্চিমবঙ্গে থানার সামনে বা পুলিশের ইনস্টিটিউশনের সামনে, এটা ঠিকই, কারণ এর সাথে দিল্লি পুলিশের হয়তো কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা এই প্রতীকী আন্দোলনের সাথে এই বার্তাটাও তুলে ধরার চেষ্টা করছি, যাহা দিল্লি পুলিশ তাহাই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেমন মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেন, বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল থেকে খুব ভালোভাবে ক্লাস নিয়েছেন মোদী অমিত শাহ, এবং তাই ভালোভাবে ক্লাস নিয়ে একইভাবে দিল্লিতে তিনি আমাদের নেতাকর্মীদের ওপর এই কাজ করছেন। এবং নরেন্দ্র মোদী বলেছেন যে তৃণমূল খুব ভালো, কারণ তৃণমূলের লোকজন প্রতিবাদ করে না দিল্লিতে, কিন্তু কংগ্রেস খুব খারাপ, কারণ তারা প্রতিবাদ করেছেন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে পুলিশকে চালান, সেখান থেকে মোদী অমিত শাহ খুব ভালোভাবে ক্লাস নিয়ে ট্রেনিং করে গেছেন দিল্লিতে, এখন সেটা অ্যাপ্লাই করা হচ্ছে। তার জন্য আমরা এখানে প্রতিবাদে সামিল। কি চাচ্ছেন আপনারা? আমরা চাই অবিলম্বে উদয় ভানু চিফকে মুক্তি দিতে হবে। বৃহস্পতিবার শিলিগুড়ির শহরের হসপিটাল মোড় এলাকায় এক চাঞ্চল্যকর পথ দুর্ঘটনার ঘটনা ঘটল। একটি বেসরকারি স্কুলের বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি খাবারের দোকান, পার্কিংয়ে রাখা একাধিক মোটর বাইক এবং একটি টোটোকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাস চালক হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন। অভিযোগ, তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ায় গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি হসপিটাল সংলগ্ন একটি খাবারের স্টল এবং পার্কিংয়ে থাকা বাইকের উপর উঠে যায়। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা গুরুতরভাবে আহত হন। আহত ওই মহিলা এবং বাস চালককে দ্রুত উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় বড়সড় প্রাণহানির খবর না থাকলেও বেশ কয়েকটি মোটর বাইক, একটি টোটো এবং একটি খাবারের দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে হেফাজতে নেয়। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি কোনো বাস চালকের গুরুতর শারীরিক সমস্যা থেকে থাকে, তাহলে কিভাবে স্কুল কর্তৃপক্ষ তার হাতে এতগুলি ছাত্রছাত্রীর দায়িত্ব তুলে দিচ্ছে। শহরে একের পর এক স্কুল বাস সংক্রান্ত দুর্ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বাস চালকের শারীরিক অবস্থা ও স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এক্সাক্ট সময় তো আমি ছিলাম না, তো আমি যখন দোকান থেকে বেরিয়ে এলাম তখন দেখলাম যে ওই স্কুলের গাড়িটা, যেটার নাম রয়্যাল একাডেমি স্কুলের, তো এসে এই পেটিশালাকে ধাক্কা মেরেছে। তারপরে ওখানে একটা ওই টোটো, সামনে টোটো ছিল, টোটোওয়ালাকে ধাক্কা মারাতে সামনে একটা পকোড়ার দোকান ছিল, ওই পকোড়ার দোকানটা আগুন লেগে গেছে। তারপরেই তো শুনলাম যে ড্রাইভারটা মির্গি উঠছিল, তো তারপরে ড্রাইভারকে নিয়ে হসপিটালে যাওয়া হলো। আর একটা মহিলা খুব গুরুতর আহত হয়েছে, তার কোমরে খুব চোট লেগেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মনে তাই হচ্ছে, কেন যখন ড্রাইভারটা মেরেছে তখন দেখলাম যে মির্গি উঠেছিল ওনার, তো শারীরিক কোনো অসুস্থতা ছিল। গাড়ির গতিবেগ এখানে তেমন একটা ছিল না, উনি সম্ভবত ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু তারপরে শারীরিক অসুস্থতার কারণে আর কন্ট্রোল করতে পারেনি। এখানে তো একটা মহিলা গুরুতর আহত হচ্ছে, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। তেমন কিছু এই ওনাদের যা ক্ষতি হয়েছে, ড্রাইভারকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ধরো 3:45, 3:50 পর্যন্ত আমার গাড়িটা একদম ফেলে নিয়ে জানে, একদম রাস্তার মাঝখানে ফেলাই দিয়েছে, ফেলাই দিয়ে ওই কোণে। তারপরে ওখানে 2টা মেয়ে ছিল, মেয়েগুলার উপর দিয়ে দিয়েছে।
আরো কিছু হয়েছে ওগুলা সবগুলাই হাসপাতালে আছে। কতজন হাসপাতালে আছে? আমি তো ওখানে দেখলাম 500 জন। একজন ওই মেয়েটা খালি না। আর শহরে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল শিলিগুড়ি পুর নিগম। পুর নিগমের 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বসানো 64টি সিসিটিভি ক্যামেরা এবং 2টি ম্যাস্টিক রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পুর নিগম সূত্রে জানা গিয়েছে, শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধ দমনে সহায়তা মিলবে এবং নজরদারি ব্যবস্থা আরও কার্যকর হবে বলে প্রশাসনের দাবি। অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আর্থিক সহায়তায় জনস্বাস্থ্য ও জরুরি পরিষেবা উন্নত করার লক্ষ্যে একটি অ্যাম্বুলেন্স ওয়ার্ড কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। এর ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে পুর প্রশাসন। লিস্ট দিতে পারবো না, কিন্তু অনেক ওয়ার্ডের কাউন্সিলররা আগে নিজেদের উদ্যোগে করেছিলেন। এখন এই আপাসে সব ওয়ার্ড দিয়েছে, আমার 33 নম্বর ওয়ার্ডে দিয়েছি। ম্যাক্সিমাম ওয়ার্ডে আইটি থেকে কাজগুলো হয়ে যাচ্ছে। তো এটার সাথে পুলিশের সাথে কথা বলে আমরা ইন্টিগ্রেট করব এবং এগুলো যাতে মেনটেনেন্স হয়, ঠিকমতো দেখভাল হয়, মনিটর হয়, সেই ব্যবস্থাটা পুলিশের সাথে মিলে করবো। এটা খুব দরকার ছিল। সারা শিলিগুড়ি জুড়ে আমরা সিসি ক্যামেরা নেটওয়ার্কিং আমরা করছি। যতগুলো আপাসে হলো তার রিভিউ করে যতগুলো আছে এখানে নেই, সেখানে আমরা বিভিন্ন সংস্থা আর কর্পোরেশন থেকে বাকিগুলো কাজও করব। সাথে একটা অ্যাম্বুলেন্স দরকার ছিল, আপাশে এই অ্যাম্বুলেন্সটা হয়েছে। অ্যাম্বুলেন্সটা আজকে দেওয়া হলো ওয়ার্ড থেকে, এটা ওরা পরিচালনা করবে ওদের সিস্টেম। হ্যাঁ, বড় ফান্ডের সিসি ক্যামেরা, ওটা বড় ফান্ডের টাকার কাজ। আপাশে অন্য কাজ করছে। আর এই রাস্তাটা ম্যাস্টিক রোড হচ্ছে এবং আরও অনেক রাস্তা, ড্রেন, এগুলো 7 নম্বর ওয়ার্ডে শুরু হবে বা হয়েছে। না, এগুলো আগে কাউন্সিলররা লেফটের সময় সব ব্যক্তিগত উদ্যোগে করেছিল। এটা কর্পোরেশন থেকে আমাকে যখন জানানো হয়েছে, আমি কিছু মেনটেন্যান্স অ্যাপ্রুভ করেছি। এগুলো সবগুলো আমাদের সেন্ট্রাল নেটওয়ার্কিং এর মধ্যে আসবে। মালবাজারে বিশেষ পরিষেবা শিবিরে উপচে পড়া ভিড়, শেষ দিনে দীর্ঘ লাইন নাগরাকাটায়। মালবাজার মহকুমায় রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আয়োজিত বিশেষ শিবিরের বৃহস্পতিবার শেষ দিনে নাগরাকাটা স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে চা বাগান এলাকার যুবক যুবতীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সকাল থেকেই শিবির প্রাঙ্গণে দীর্ঘ লাইন পড়ে যায়, যা বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। প্রশাসন সূত্রে জানা যায়, গত 10 দিন ধরে চলা এই শিবিরে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা যুবসাথী প্রকল্পের আওতায় মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করানো চলে। নাগরাকাটার বিডিও জয়প্রকাশ মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর জানান, রাজ্য সরকারের উদ্যোগে এই শিবিরে ব্যাপক সাড়া মিলেছে। বিশেষত যেসব ক্ষেতমজুর ঋণ নিয়ে পরিশোধের সমস্যায় পড়েছেন, তাদের জন্যও সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। অনেকেই এদিন শিবিরে এসে প্রয়োজনীয় নথি জমা দিয়ে নাম নথিভুক্ত করেন। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ। শেষ দিনেও সাধারণ মানুষের উৎসাহ ও উপস্থিতি সেই দাবিকে আরও জোরালো করেছে। আমাদের এই প্রোগ্রামটা বিগত 10 দিন ধরে চলছে আর কি, আজকে শেষ দিন। তো এখানে 4টে প্রকল্পে আদিবাসীদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আর কি। প্রথমত হচ্ছে আর কি, যারা ইয়াং মানে আনএমপ্লয়েড, যাদের বয়স 21 থেকে 40, যারা কোনো রকমের কাজের সাথে যুক্ত নেই, তারা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1500 টাকা করে পাওয়ার সুবিধা এই প্রকল্পে পাচ্ছে আর কি। প্রকল্পের নাম হচ্ছে যুবসাথী আর কি। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারেও যারা লেফট আউট আছে, বয়স হয়েছে আর কি 25 বছর, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ সুবিধা এই ক্যাম্প থেকে পাচ্ছে আর কি। যারা ভূমিহীন ক্ষেতমজুর, তারাও এই প্রকল্পে সুযোগ সুবিধা পাচ্ছেন। এছাড়া বিভিন্ন সময় এগ্রিকালচার লোন যারা নিয়েছিলেন, অথচ যাদের পরিশোধ করার ক্ষমতা নেই, তারা এই ক্যাম্পে এসে আর কি তাদের নাম রেজিস্ট্রেশন করে আর কি তাদের ক্ষেত্রে ঋণ মুকুবের সুযোগ গভর্নমেন্ট দিয়েছে, সেই সুযোগ তারা পাচ্ছে আর কি। বহু সাড়া এখানে পাওয়া গেছে। এলাকার মানুষ ওদের বিভিন্ন কর্নারে মানে এই সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য গভর্নমেন্ট যথেষ্ট তৎপর। আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। আপনি দেখছেন, এখনও দেখুন সকালবেলা 11টা বাজে, এত লাইন আছে। যাদের ল্যান্ডলেস যারা আছে, দেখুন চা বাগানে যারাই থাকে, প্রত্যেকদের বাড়ি যেটা আছে ওটা বাগানের জমি, ওদের কিন্তু নিজস্ব বাগান জমিন নাই।
অনেক বাগান এখানে পাট্টাও পায়নি। যারা পাট্টা পায়নি তারা কিন্তু এখন ল্যান্ডলাইন হিসাবে ওরা ভরছে, যারা বছরে 4,000 টাকা করে পাবে। এটা ওরাই অ্যাপ্লাই করতে পারবে যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না, ওল্ড এজ পেনশন পাচ্ছে না, যুবশ্রী পাচ্ছে না, কোনো গভর্নমেন্ট স্কিম পাচ্ছে না, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি কি ধরনের পরিষেবা এই টোটাল যে আপনাদের টোটাল আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, এখানে যুবশ্রী দিচ্ছি, আমরা এখানে যারা ল্যান্ডলেস আছে ওটা দিচ্ছি, কৃষি বিভাগের দিচ্ছি, অনেক রকম প্রকল্প আছে আমাদের এখানে। যারা যারা এখনও লক্ষ্মী ভান্ডার পায় নাই বা এখনও কোনো প্রকল্প পায় নাই, ওল্ড এজ পেনশন পায় নাই, সবাইকে আমরা দিচ্ছি, বিধবা ভাতা পায় নাই। শেষ মুহূর্তের রেসপন্স কীরকম থাকলো? খুব ভালো, আজকে লাস্ট দিন, তাই মানুষ একটু রাশ আছে, কালকে থেকে কী হবে বলে। তো আমরা যতটুকু আসবে আজকে রাত্রে হলেও মানুষ যতজন আসবে আমরা সম্পূর্ণ ওদেরকে ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দেবো। কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে অবশেষে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পৌঁছলেন বিভাস চক্রবর্তী। প্রায় 8 মাস ধরে দণ্ডি কেটে এই কঠিন ব্রতযাত্রা সম্পন্ন করেন তিনি। পেশায় লোহার ব্যবসায়ী বিভাসবাবু সংসারে মা, দাদা, বোন ও স্ত্রীকে নিয়ে দায়িত্ব সামলান। সংসারের সমস্ত দায়িত্বের মাঝেও মনের অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে তিনি এই কঠোর সাধনায় নেমেছিলেন। তার কথায় মা ডেকেছেন, তাই মায়ের উদ্দেশ্যে পুজো দিতে এই পথ চলা। 2025 সালের 19 জুলাই কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে যাত্রা শুরু হয়। প্রথম দিনেই তিনি জল্পেশ মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রতযাত্রার সূচনা করেন। এরপর একের পর এক গ্রাম ও শহর অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে আসেন দক্ষিণবঙ্গের দিকে। দীর্ঘ পথ পেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে অবশেষে পৌঁছে যান দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। এই দীর্ঘ 8 মাসের পথ চলা তিনি শুরু করেছিলেন একাই, তবে যাত্রাপথে বহু মানুষ তার পাশে দাঁড়িয়েছেন, সাহস ও সহযোগিতা জুগিয়েছেন। নমস্কার, আমার নাম বিভাস চক্রবর্তী। আমি কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে গন্ডি কাটতে কাটতে যাচ্ছি দক্ষিণেশ্বর কালীবাড়ি। আমি গত জুলাই মাসের 19 তারিখ এবং শ্রাবণ মাসের 2 তারিখ বেরিয়েছিলাম। আমি যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে একা, আমি ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে, শিব মন্দিরে পুজো দিয়ে ওই দিক দিয়ে আবার NS-12 ধরে দক্ষিণেশ্বর মায়ের কাছে পৌঁছবো। এখন কলকাতা টাউনেই আছি আর আজকে আমি পৌঁছাবো। তো আমার সঙ্গে অনেকেই ছিল। আমি 8 মাস রানিং চলছে এখন। আমার ওয়াইফ 20-25 দিন ছিল, আরেকজন 1 মাস ছিল, একজন 15 দিন, এক সাধু ছিল ইসলামপুর থেকে মুর্শিদাবাদ অবধি, উনি 3 মাস ছিল। আর এখন যে আছে আমার সঙ্গে মুর্শিদাবাদ শেখদিঘি থেকে 2 মাস পার হলো আমার সঙ্গে রয়েছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে পৌঁছে যেতে পারি। আর এই উদ্দেশ্যটা আমার মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। একটা কথাই বলবো, মা ডেকেছে, ছেলে যাচ্ছে। এই চলে এসেছি, 8টা মাস রানিং চলছে। আজকে চলে যাব, কাল বা পরশু দিন আমি পুজো দিয়ে দেব মায়ের কাছে। যুব সমাজকে মাঠমুখী করতে রাজ্য সরকারের খেলা হবে কর্মসূচি। রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া খেলা হবে কর্মসূচিকে সামনে রেখে ওদলাবাড়ি বিধানপল্লী ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো শর্ট নাইট ক্রিকেট প্রতিযোগিতা। তৃণমূল কংগ্রেসের ওদলাবাড়ি যুব শাখার উদ্যোগে এবং ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আয়োজিত এই 2 দিনের টুর্নামেন্টে এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড থেকে মোট 16টি দল অংশগ্রহণ করেছে। 6 ওভারের শর্ট ফরম্যাটের এই নাইট ক্রিকেট প্রতিযোগিতা রাতের আলোয় অনুষ্ঠিত হচ্ছে। বুধবার রাত থেকেই মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রঙিন আলোর সাজ, মাইকের ধারাভাষ্য এবং দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে গোটা পরিবেশ। আয়োজকদের বক্তব্য, স্থানীয় যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী সহ যুব নেতৃত্ব তিতাস কর, শান্তনু চক্রবর্তী ও সোনু গুপ্তা। তাদের উপস্থিতিতে খেলোয়াড়দের উৎসাহ বেড়েছে। সব মিলিয়ে কর্মসূচিকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ। আজকে আমাদের গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী যে আমাদের খেলা হবে প্রোগ্রাম চালু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা শ্রী অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণাতে। তা আমাদের মাল ব্লকের ওদলাবাড়ি জিপিতেও আমাদের এটা সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজ আমরা করেছি পাথরজোড়াতে ভলিবল টুর্নামেন্ট, নৈশকালীন ভলিবল টুর্নামেন্ট। আজকে আমাদের ওদলাবাড়ি 20-51 পার্ট থেকে গজলডোবা পর্যন্ত 16টি টিম নিয়ে আমাদের নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে ওদলাবাড়ি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এটা 2 দিন চলবে।
আমাদের এখানে ট্রফি, ঠিক আছে, ট্রফি, আর্থিক পুরস্কার আছে আমাদের এবং আর্থিক পুরস্কার আমাদের যেই পার্টের প্রত্যেকটি পার্টের টিম আছে, যেই পার্টের টিম ফাইনালে বিজয়ী হবে এবং রানার্স আপ হবে তাদের জন্য ট্রফি এবং আমাদের কিছু আর্থিক মূল্য আমরা পুরস্কৃত করি। আজকে শুরু হলো, এখন ফার্স্ট ম্যাচ হচ্ছে। আস্তে আস্তে আমাদের প্রচুর যুব ছেলেপেলেরা যারা খেলায় আগ্রহী, ভালোবাসে, প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষরা আমাদের এই মাঠে আসছে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডক্টর রোদসির ডেন্টাল কেয়ার। বেগুনটারি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদসি। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যেই শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরে সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও। রয়েছে ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত, থাকছে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর গুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874। টিয়াবনের হেলিপ্যাডে হেলিকপ্টারের ট্রায়াল রান শুরু, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সম্ভাবনা। সকাল থেকে হেলিপ্যাড সাফাইয়ের কাজ শুরু হয়, দুপুর 1টায় হেলিকপ্টার ল্যান্ড করে সেখানে। উপস্থিত ছিলেন মেটেলির সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিনন্দন ঘোষ সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। পার্সেলে রয়েছে RDX। জলপাইগুড়ির হেড পোস্ট অফিস বিল্ডিং বোম দিয়ে উড়িয়ে দেবার হুমকি ইমেল বার্তা পেতেই নড়ে চড়ে বসল জেলার প্রধান ডাকঘর অফিস। ঘটনাস্থলে পৌঁছল বোম স্কোয়াড, পুলিশ, কুকুর সহ জেলা গোয়েন্দা বিভাগ। মিলছে না পানীয় জল, ব্যাহত হচ্ছে নিত্যদিনের জরুরি কাজকর্ম। কাউন্সিলরকে জানিয়েও হয়নি সুরাহা। চরম সমস্যার মুখে জলপাইগুড়ি পৌরসভার 20 ও 21 নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকার বাসিন্দারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।